হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। ভালো থাকার কথা, কারণ তোমরা যেটা চেয়েছিলে সেটা পেয়ে গিয়েছো। যে স্বাধীনতার কথা বলছিলে এতদিন ধরে, সেই স্বাধীনতা দ্বিতীয়বার তোমরা পেয়ে গিয়েছো। এবং স্বৈরাচার শাসন, যেটা বাংলাদেশের মানুষ যেটা চাইছিল, যেটার অবসান, সেই স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আজকে বাংলাদেশ পুরোটাই স্বাধীন বলা চলে, এবং ছাত্রদের এখানে বিজয় হয়েছে। তো সেই সরকার বা স্বৈরাচার সরকারের পতনের পরে এখন কি হতে যাচ্ছে সেটা আমরা মোটামুটি একটা অনুধাবন করতে পারছি। যেটা শুনলাম যে অন্তর্বর্তীকালীন একটা সরকার তৈরি হচ্ছে, এবং সেখানে প্রধান উপদেষ্টা হচ্ছেন মোহাম্মদ ইউনূস, একজন বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী। তো তাকে কে না চেনে? তো তারই কথা আমরা আজকে জানবো। যে ভিডিওটা দেখবো সেটা শিরোনাম এইরকম, আমরাই কি ভুল করছি? তো যাই হোক, এই শিরোনামে আমরা ভিডিওটা দেখবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিভাবে কেউ চিন্তা করতে পারে প্রধান উপদেষ্টা বানানোর? যে মানুষটা ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করে, সে কিভাবে দেশ সামলাবে? যখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান, তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মিথ্যা। ইনফ্যাক্ট রুমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখে 100 কোটি টাকা দানের খবর এসব নিউজ ফেক ভাবে এডিট করে বানানো। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সবাই যে তথ্য জানে সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু অনেকেই যেটা জানেন না, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারণেই। ইনফ্যাক্ট আপনি তার এই অর্জনগুলো জানলে নিজেই বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে 100 বছরও আসবে কিনা সন্দেহ। অনেকে হয়তো আমরা জানি না, পৃথিবীতে 7 জন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অ্যান্ড কংগ্রেশনাল গোল্ড মডেল এই 3টি পুরস্কার পেয়েছেন। এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা সহ আরো 4 জন। আর এদের মধ্যে সপ্তম ব্যক্তিটি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2012 সালে ফরচুন ম্যাগাজিনে সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তার লিস্ট তৈরি করলেন। সেখানে বিল গেটস আছেন, স্টিভ জবস আছেন, আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে। সব স্কুল ছাত্রছাত্রীরা ওনাকে চেনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক, এবং তার এই সিস্টেমটা বিশ্বের 100টিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাডপ্ট করে নিয়েছে। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ এই ক্ষুদ্র ঋণ সিস্টেম ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছে। তার এই ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল দরিদ্র মানুষেরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তিতে স্বল্প সুদে ঋণ পাওয়ার অধিকার পায়, এবং সমাজে ধনী ও দরিদ্রের যে ব্যাপক বৈষম্য সেটা দূর হয়। এছাড়া দরিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে, এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের কৃতিত্ব দেওয়া যেতে পারে অধ্যাপক ইউনূসকে। যেমন যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাস পণ্য হিসেবে বিবেচিত হতো, তখন বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র্য দূর করতে তাদের উদ্যোক্তা ও দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদান কাজে লাগানো হয়েছিল, এবং স্বল্প ঋণ দিয়ে কিছু গ্রামীণ নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচিত লাভ করেন। এবং এই টেকনোলজি ইউজের মাধ্যমে ওইসব নারীরা আগে নিজেদের ক্ষুদ্র ব্যবসা দিয়ে যা ইনকাম করত, তার থেকে 4000 টাকা বেশি ইনকাম করা শুরু করেছিল। অধ্যাপক ইউনূস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। বিশ্বের 39টি দেশের 107টি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ, সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে, যেগুলোকে সম্মানিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনূস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন, এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি। এবং তার মতো একজন হাইলি এডুকেটেড, দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন, সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো উচিত। অথচ এখনো আমরা অনেকেই করছি তাকে নিয়ে
বিতর্ক। অবশ্য এখানে তাদের দোষ নেই। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকেও অপদস্থ করতে ছাড়েনি। তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অভিযুক্ত করে কারাগারে পাঠানোর পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল। তবে একটা বিষয় মাথা রাখা উচিত, দেশের এই ক্রান্তিকালীন সময়ে কোনো মূর্খ মারপ্যাচ লাগানো প্রতিনিধি নয়, বরং একজন আদর্শ, যোগ্য ও এডুকেটেড কাউকেই আমাদের দরকার। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা প্রত্যেক বাংলাদেশের মানুষকে, এবং সাথে সাথে সবচেয়ে বেশি যারা পাওয়ার মানে যোগ্য দাবিদার তারা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ। তো আরেকটা কারণে আমার খুব ভালো লাগছে যে তাদের কাছেই এইটা আমাদের চাওয়ার ছিল যে একজন যোগ্য মানুষ, একজন সৎ মানুষ, একজন লিডার যাকে এই যে উপদেশটা তাকে করার যায় আর কি, সেই জায়গাটায় কিন্তু সঠিক মানুষটাকেই তারা বেছে নিয়েছে। এবং মোহাম্মদ ইউনূস তিনি একজন নোবেল বিজয়ী, এবং তার যে কৃতিত্ব রয়েছে, তার যে পাওয়ার যে সমস্ত সম্মাননা রয়েছে সেগুলো দিয়ে তাকে বিচার করা খুবই সহজ আমার মনে হয়। কিন্তু তারপরেও তার অনেক 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 কিছু সমাজকে দেওয়ার কিছু রয়েছে যেগুলো আমরা অলরেডি পেয়েও গিয়েছি। তার যে দেখানো পথ, সেই পথে কিন্তু শুধু বাংলাদেশই নয়, অনেক রাষ্ট্র, যেটা বলা হলো 100-র উপরের রাষ্ট্র কিন্তু সেই উপকার নিয়েছে। একটা থিওরি হয়, সেই থিওরি ইউজ করে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যায়। তো সেই থিওরিটা কিন্তু তিনি দিয়েছিলেন যে কিভাবে একটা ক্ষুদ্র ঋণ ব্যবস্থা করে দিয়ে মানুষের জীবনকে উন্নত করা যায়। তো সেই জন্য আমি প্রথমে যখন ইন্ট্রোডাকশনটা দিলাম তাকে অর্থনীতিবিদ হিসেবে দিয়েছিলাম, যদিও তিনি শান্তির জন্য পুরস্কারটা পেয়েছিলেন। এবং তারপরেও আমার ভীষণ ভালো লাগছে যে বাংলাদেশের যে ছাত্র সংগঠন রয়েছে তারা এই মানুষটাকে তাদের প্রধান উপদেষ্টা হিসেবে চয়েস করেছে। আর তারপরে যেটা একটু চলে আসি, যেটা হচ্ছে একটু অন্য সাইড, সেই ব্যাপারটা এতদিন ধরে লক্ষ্য করছি সমস্ত কিছুই। এইবার যেটা বলার সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা মানুষ চেয়েছিল সেটা হয়ে গিয়েছে। এরপরে কি? এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছাত্ররা, সমন্বয়ক যারা রয়েছে তারা বিভিন্ন আলাপ আলোচনা করছে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। কালকে সংসদ ভবন ভেঙে দেওয়ার কথা ছিল, যেটা মন্ত্রী পরিষদ ছিল সমস্ত কিছু, সেইটা রিপোর্টটা আমি এখনো পাইনি। তো পরবর্তী সময়ে কি হবে? আমি যেটুকু দেখলাম যে মানুষ যেটা চাইছে, প্রচুর কমেন্টস দেখলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে বিশেষ করে মানুষ চাইছে না কোনো যে জাতীয় পার্টি রয়েছে বা বিএনপি রয়েছে বা জামাত রয়েছে বা আওয়ামী লীগ, কাউকেই চাইছে না। আমি যেটা দেখলাম 80% মানুষ কিন্তু এই দুটো মানে সবাইকেই বাদ দিয়ে একটা মানে যারা পারবে মানে একটা ভালো সৎ দল বা সৎ মানুষ দিয়ে গড়া বা ছাত্রদের দিয়ে গড়া একটা পার্টি চাইছে যারা দেশটাকে চালাবে। তো সেইটা কতদূর কি এগোচ্ছে না এগোচ্ছে সেটা একটু ক্রিটিক্যাল বোঝা। কারণ এখানে যে বিরোধী দল রয়েছে তারা কিন্তু চেষ্টা করবে যে সেই ক্ষমতা হস্তান্তর করার, মানে নিজেদের পক্ষে নেওয়ার। একটা ছাত্ররা অবশ্যই ছিল, আমি বলবো যে ছাত্ররা এগিয়ে ছিল সব সময়, কিন্তু পিছনে কিন্তু বিরোধী দলও আমার মনে হয় যে ছিল, যারা সাপোর্ট করে গিয়েছে। এবং এই মুহূর্তে যেটুকু রাজনীতি বুঝি তাতে মনে হয় যে এই মুহূর্তে বিরোধী দল কিন্তু তাদের পেছন থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। এবং তারা যখন পিছনে ফিরে তাকাবে, ছাত্ররা যখন পিছনে ফিরে তাকাবে, তখন কিন্তু দেখবে যে অনেকটাই শূন্য হয়ে গিয়েছে এবং তাদের পাশ থেকে প্রচুর মানুষ সরে গিয়েছে। এবং সেইখানে কিন্তু যে ডিসিশনটা নেওয়া বা যে শক্ত হাতে বা সাহস নিয়ে এগিয়ে যাওয়া, সেই জিনিসটা করতে হবে। স্বাধীনতা যেটা বলেছিলেন শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা হয়তো পেয়ে গিয়েছে কিন্তু সেটাকে ধরে রাখা আরও কঠিন। তো এই যে ছাত্ররা যে দেশের যে দূরদর্শিতা নিয়ে, যে দর্শন নিয়ে দেশটাকে এই স্বৈরাচার থেকে মুক্ত করলো, সেই দর্শনকে যদি সঠিক রাখতে চাই, আমার মনে হয় যে ছাত্রদের কিন্তু আরও সামনের দিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং সেই জায়গায় তাদেরকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। এবং যতই পাশ থেকে সরে যাক,
সেখানে কিন্তু তাদেরকে দেশ লিড করার মতো জায়গায় সেই যদি সম্ভব হয় তারা নিজেরা দল গঠন করে, যেটা আমরা দেখেছি যে একটা সময়ে দিল্লিতে কেজরিওয়াল সরকার তৈরি হয়েছিল, হঠাৎ করে আমরা দেখলাম একজন নেতা এসে গেল, মুখ চলে আসলো এবং তার থেকে দল তৈরি হয়ে গেল এবং তারা নির্বাচনে গেল আর দিল্লি মসনদ দখল করেছিল। দিল্লি মসনদ বলতে দিল্লির যে এমএলএ ভোট হয় সেখানে তারা জয়লাভ করেছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্ররাও যদি বাংলাদেশে যারা শুভাকাঙ্ক্ষী, যারা নতুন বাংলাদেশ দেখতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায় এবং সঠিকভাবে যাতে আরও এগিয়ে যায় বাংলাদেশ, সেই রকম বাংলাদেশ দেখতে চায়, তাহলে কিন্তু তাদেরকে এই ধরনের কিছু পদক্ষেপ নিতে হবে যাতে করে বাংলাদেশ সত্যি একজন কিছু মানুষ কিছু গুটি কয়েক মানুষের ওপর নির্ভর হতে পারে যারা সত্যি সৎ, যারা সত্যিই চায় বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে, বিশ্বের দরবারে আরও উন্নত করতে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, শুভেচ্ছা অনেক। আমাদের এখান থেকেও বাংলা থেকেও প্রচুর সাপোর্ট গিয়েছে বাংলাদেশের মানুষের কাছে, ছাত্রদের কাছে বিশেষ করে প্রচুর মানুষ পথেও নেমেছিল এবং প্রচুর শিল্পী বলো বা অন্যান্য তারা কিন্তু সাপোর্ট করেছে বাংলাদেশের স্টুডেন্টদের এই যে আন্দোলন সেইটাকে। তবে আমার এবং পরবর্তী সময়ে বিশ্লেষক যারা রয়েছে তাদের মনে হয় যেন হয়তোবা একটা রাজনৈতিক ব্যাপারও ছিল এইটার পিছনে, যেটা সাপোর্ট করছিল এবং তারা চাইবে কিন্তু সেই জায়গাটা ফিরে পেতে এবং স্টুডেন্টদের সরিয়ে দেওয়ার। তো যাই হোক, আমার কথা একরকম, কারণ আমার যুক্তিতে যেটা মনে হলো সেটা অবশ্যই মানুষ ভালো বুঝবে, বাংলাদেশের মানুষ ভালো বুঝবে, কাদের চায় না চায় সেটা বাংলাদেশ মানুষ বুঝে নেবে কাকে সরকারে রাখতে চায়। তবে যেটুকু আমি কমেন্ট সেকশন দেখে বুঝলাম সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি যে মানুষ যেটা চায় সেটা হচ্ছে একদম নতুন একটা সরকার যেটা মানুষের ভালো করবে এবং সৎ পথে এগিয়ে যাবে। যাই হোক, অসংখ্য শুভেচ্ছা আবারও, বাংলাদেশ এগিয়ে চলুক, এগিয়ে যাক, আর খুব ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।